সিনার্স মুভির শুরুটা একটা ভয়েস ওভার দিয়ে হয়, যেখানে বলা হয় যে কিছু লোক বিশ্বাস করে মিউজিকের মধ্যে অশুভ শক্তি আছে। মিউজিক দিয়ে যে কোনো স্পিরিটকে ডাকা বা আকর্ষণ করা যেতে পারে, তা সে অতীতের হোক বা ভবিষ্যতের। মানে মিউজিক এমন একটা জিনিস যার দ্বারা হয়তো অশুভ শক্তিও আকৃষ্ট হতে পারে। এরপর গল্প শুরু হয় ক্যালিফোর্নিয়ার একটি গ্রামের ছোট এক জায়গা থেকে। সালটা ছিল 1932। এখানে স্যামি নামের একটি ছেলে চার্চে যাচ্ছিল। তার মুখে একটা অদ্ভুত দাগ ছিল এবং হাতে ছিল একটা ভাঙা গিটার। যখন সে চার্চের ভেতরে যায়, তখন তার বাবা, যিনি একজন প্যাস্টরও, তাকে বলেন যে তার দুঃখ প্রকাশ করা উচিত, কারণ তাদের মতে মিউজিক একটা পাপ। কিন্তু স্যামি চুপ করে থাকে। এরপর গল্প একদিন আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমরা স্যামির কাজিনদের দেখতে পাই, যাদের নাম স্মোক ও স্ট্যাক। তারা কিছু গ্যাংয়ের কাছ থেকে টাকা চুরি করেছিল এবং এখন তারা নিজেদের গ্রামে ফিরে এসেছে। তাদের কাছে অনেক টাকা আছে এবং সেই টাকা ব্যবহার করে তারা একজনের কাছ থেকে হগউড নামের একটা জায়গা কিনেছে। এই জায়গাটা আগে বর্ণবিদ্বেষী মানুষদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এখন তারা চায় সেখানে একটি জুক জয়েন্ট খোলা হোক, যা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য হবে। কিন্তু এখানে হগউডকে দেখে বোঝা যায় যে সে এই দুই ভাইকে পছন্দ করে না, কারণ তারা কৃষ্ণাঙ্গ। এখন স্মোক কিছু লোকের কাছে সাহায্য চায়। সে গ্রেস ও বোকে খুঁজে পায় এবং তাদের ক্লাবের জন্য নিয়োগ করে, যাতে সে উদ্বোধনী রাতের জন্য তার জুক জয়েন্টে একজন গায়ক পেতে পারে। কিন্তু যখন সে দেখে যে কিছু লোক তার ট্রাক থেকে অ্যালকোহল চুরি করছে, তখন সে রেগে গিয়ে দুজনের ওপর গুলি চালায়। দুজনেই সেখানে বেঁচে যায়, কিন্তু স্মোক এটা দেখাতে চেয়েছিল যে সবার নিজের কাজে মন দেয়া উচিত। এবার পরের দৃশ্যে আমরা দেখি যে স্ট্যাকও স্যামির সাথে মিলে মিউজিশিয়ান খুঁজছে। তার এক পুরনো বন্ধু কর্নব্রেডও তার সাথে দেখা করে এবং সেও তাদের সাথে যোগ দেয়। এখন সে জুক জয়েন্টের নিরাপত্তা সামলাবে। এরপর যখন স্ট্যাক ডেল্টা স্লিম নামের একজন মিউজিশিয়ানকে খুঁজছিল, তখন তার মেরি নামের একটি মেয়ের সাথে দেখা হয়। মেরি স্ট্যাকের ওপর রেগে যায়, কারণ সে তাকে কিছু না বলেই চলে গিয়েছিল, অথচ মেরি তাকে ভালোবাসত। এরপর স্যামির পার্লিনের সাথে দেখা হয়, যিনি একজন বিবাহিত মহিলা, কিন্তু তিনিও তাদের জুক জয়েন্টে কাজ করতে চান। অন্যদিকে স্মোক তার স্ত্রী অ্যানির কাছে যায়, যিনি রিচুয়াল করেন। তারা দুজনেই কয়েক বছর আগে তাদের সন্তানকে হারিয়েছিল, তাই তারা আলাদা হয়ে গিয়েছিল। এখন অ্যানি মনে করে যে তার রিচুয়ালের কারণেই তাদের যমজ সন্তানরা বেঁচে গিয়েছিল। কিন্তু এখন স্মোক চায় যে অ্যানি জুক জয়েন্টের উদ্বোধনের জন্য খাবার তৈরি করুক, এবং সে রাজি হয়ে যায়। তারপর সূর্য ডোবার সময় আমাদের রেমিক নামের এক আইরিশ ব্যক্তিকে দেখানো হয়। সে বার্ট এবং জোয়ান নামের এক বর্ণবিদ্বেষী দম্পতির বাড়িতে যায়। রেমিক তাদের বলে যে সে জিউস সম্প্রদায়ের লোকদের থেকে সুরক্ষা দেবার বদলে সোনা দেবে। দুজনেই রাজি হয়ে যায় এবং তাকে নিজেদের বাড়িতে ডেকে নেয়। পরে যখন জিউস সম্প্রদায়ের লোকেরা রেমিকের ব্যাপারে জিজ্ঞাসা করতে আসে, তখন জোয়ান তাদের কিছু বলে না, তাই তারা ফিরে যায়। যখন জোয়ান রেমিকের কাছে ফিরে আসে, তখন সে দেখতে পায় যে তার স্বামী বার্ট এখন একটা ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে, আর রেমিকও একটা ভ্যাম্পায়ারই। এখানে জিউস সম্প্রদায়ের লোকেরা তাকে খুঁজছিল, কারণ রেমিক চোখটো ভ্যাম্পায়ার শিকারীদের এলাকা থেকে এসেছিল। এবার পরের দৃশ্যে সন্ধ্যায় জুক জয়েন্টের জমককালো উদ্বোধন হয়, যা বেশ সফল থাকে। তারা খুব মজা করছিল। তারা জায়গাটা সেট করতে অনেক টাকা খরচ করেছে, তাই স্মোক খরচের ব্যাপারে একটু কঠোর ছিল। কিন্তু স্ট্যাক এবং অ্যানি তাকে বুঝিয়ে দেয় যে সবাই মিলে এত পরিশ্রম করেছে, তাই একটু শান্ত থাকা উচিত। পার্টিতে মেরিকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, কারণ সে পরিবারেরই অংশ। সবাই স্যামির মিউজিক জমিয়ে উপভোগ করছিল। এখন মিউজিক আর নাচের আবহে রেমিক, বার্ট এবং জোয়ানও জুক জয়েন্টের দিকে আকৃষ্ট হয় এবং তারাও যোগ দিতে চায়। কিন্তু স্মোক তাদের দেখে কিছুটা সন্দিহান হয়। টাকা দেওয়া এবং মিউজিক বাজানোর পরেও স্মোক তাদের ভেতরে আসতে দেয় না। কিন্তু তখনই তার মনে পড়ে যে টাকার প্রয়োজন আছে। এরপর মেরি বাইরে গিয়ে সেই লোকদের সাথে কথা বলে। তার মনে হয় যে জয়েন্টের টাকা এবং লোক দুটোই দরকার। সবাইকে উপভোগ করতে দেখে তার মনে হয় না যে এই লোকগুলো বিপজ্জনক। কিন্তু যেই রেমিকের চোখ জ্বলতে শুরু করে, মেরি সেখান থেকে পালানোর কথা ভাবে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। রেমিক তাকেও ভ্যাম্পায়ার বানিয়ে দেয়।
এই সময় কর্নব্রেড, যার মাধ্যমে মেরি ভেতরে এসেছিল, সে শৌচাগারে যাওয়ার জন্য বাইরে গিয়েছিল, আর তখনই রেমিক তাকেও সংক্রমিত করে দেয়। তারপর মেরি ভেতরে গিয়ে স্ট্যাককে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কিন্তু সে আবার স্ট্যাকের কাছে গিয়ে তাকে একটি ব্যক্তিগত ঘরে নিয়ে যায়। ঠিক তখনই কিছু লোকের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এবং স্মোকের মনোযোগ সেদিকে চলে যায়। তারপর সে স্যামিকে স্ট্যাককে আনতে পারে না, তাই স্মোক নিজেই যায় এবং দেখে যে মেরি ইতিমধ্যেই স্ট্যাকের ঘাড় কেটে দিয়েছে। রেগে গিয়ে সে মেরির ওপর গুলি চালায়, কিন্তু তাতে তার কিছুই হয় না। মেরি বলে যে এখন আমরা এখানকার সবাইকে মেরে ফেলব। সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা বুঝতে পারে না যে কি হচ্ছে। স্মোক দুঃখ পেয়ে যায়, কারণ স্ট্যাক মারা গেছে। তারপর সে ডেল্টা স্লিমকে শহরের সবাইকে বাড়ি পাঠিয়ে দিতে বলে। শুধু স্মোক, স্যামি, অ্যানি, ডেল্টা স্লিম এবং গ্রেসি সেখানে থেকে যায়। কিছুক্ষণ পর কর্নব্রেড, যে শৌচাগারে গিয়েছিল, ফিরে আসে এবং স্বাভাবিক আচরণ করে, যেন কিছুই হয়নি। সে বলে যে তাকে ভেতরে আসতে দেওয়া হোক, কিন্তু অ্যানির কিছু অদ্ভুত লাগে এবং সে তাকে ভেতরে আসতে দেয় না। যাওয়ার সময় কর্নব্রেড তার টাকা চায়, আর স্মোক তাকে টাকা দিতে যায়, কিন্তু তখনই কর্নব্রেড তাকে কামড়ানোর চেষ্টা করে। স্মোক সঙ্গে সঙ্গে তাকে গুলি করে দেয় এবং নিজেকে বাঁচিয়ে নেয়। এখানে আমাদের এটাও জানানো হয় যে ভ্যাম্পায়াররা শুধু সূর্যালোক, রূপা বা কাঠের অস্ত্র দিয়ে মারা যেতে পারে, এবং যতক্ষণ না তাদের আমন্ত্রণ জানানো হয় তারা কোনো বাড়ি বা বিল্ডিংয়ে প্রবেশ করতে পারে না। এখন সবাই বুঝতে পারে যে তারা ভ্যাম্পায়ার হয়ে গেছে। তখনই পেছনের দরজা থেকে ধাক্কার আওয়াজ আসে। এটা সেই জায়গা যেখানে স্ট্যাকের মৃতদেহ পড়েছিল, কিন্তু এখন স্ট্যাক বেঁচে উঠেছে এবং তার ভাই স্মোককে দরজা খুলতে বলে। স্মোক দরজা খুলতে অস্বীকার করে, কিন্তু স্ট্যাক দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। যেই সে স্মোকের কাছে পৌঁছায় এবং তাকে কামড়াতে যাবে, তখনই অ্যানি তার মুখে রসুনের রস ছুঁড়ে মারে। রসুনের রসের কারণে স্ট্যাকের আসল ভ্যাম্পায়ার চেহারা সবার সামনে চলে আসে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। বাইরে যত লোক জুক জয়েন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল, তারা সবাই এখন ভ্যাম্পায়ার হয়ে গেছে। তারপর মেরি, স্ট্যাক, রেমিক এবং জোয়ান সবাই জুক জয়েন্টের বাইরে এসে ভেতরে আসার জন্য অনুরোধ করে। এখন এখানে রেমিক তাদের জানায় যে স্ট্যাক এবং স্মোক দুজনকেই হগউড ফাঁদে ফেলেছে, কারণ সকালে কিছু লোক এই জায়গায় এসে তাদের দুজনকে মারতে চলেছে। রেমিকের হগউড বা জমির মালিকের সাথে কোনো সম্পর্ক নেই, তার শুধু স্যামিকে চাই, কারণ তার মিউজিক মানুষ এবং আত্মাদের আকর্ষণ করতে পারে। এখন রেমিক ভেতরের লোকদের ভ্যাম্পায়ার হওয়ার প্রস্তাব দেয়, যাতে সবাই চিরকাল বেঁচে থাকতে পারে এবং বর্ণবিদ্বেষও শেষ হয়ে যায়, কিন্তু লোকেরা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এখন এই সব বলার পরেও রেমিকের উদ্দেশ্য সফল না হওয়ায় সে গ্রেসকে হুমকি দেয় যে সে তার মেয়ে লিসার সাথে দেখা করবে, যা শুনে গ্রেস খুব চিন্তায় পড়ে যায়। এবার সবাই নিজেদের বাঁচানোর জন্য প্রস্তুতি শুরু করে। তারা কাঠের লাঠি এবং রসুন সংগ্রহ করে, কিন্তু যখন ভ্যাম্পায়াররা বারবার গ্রেসকে হুমকি দেয়, তখন গ্রেস বাধ্য হয়ে তাদের ভেতরে ডেকে নেয়। এরপর মানুষ এবং ভ্যাম্পায়ারদের মধ্যে জবরদস্ত লড়াই শুরু হয়। এখানে গ্রেস তার স্বামী বোরেই আক্রমণ করে দেয়, কারণ তার স্বামীও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল, আর দুজনেই আগুনে পুড়ে মারা যায়। ডেল্টা স্লিম, যাকে একটি ভ্যাম্পায়ার কামড়ে দিয়েছিল, নিজেকে উৎসর্গ করে দেয়, আর পার্লিন, যে স্যামির সামনে খুব আহত অবস্থায় ছিল, তাকে বলে যে সে যেন সেখান থেকে পালিয়ে যায়। আর অ্যানি, যাকে স্ট্যাক কামড়েছিল, স্মোক তাকেই তারই কথাই মেরে ফেলে। এখানে অ্যানির বিশ্বাস ছিল যে সে মরার পর আবার স্মোকের সাথে দেখা করবে। এখন অ্যানির মৃত্যুর পর স্ট্যাক এবং মেরি দুজনেই খুব আবেগপ্রবণ হয়ে যায়। মেরি সেখান থেকে পালিয়ে যায়, আর তারপর আমরা স্মোক এবং স্ট্যাকের মধ্যে তীব্র লড়াই দেখতে পাই। এই সময় বাইরে রেমিক স্যামির পিছনে লাগে এবং তার মুখে ভ্যাম্পায়ারের নখের দাগ করে দেয়। স্যামি বুঝতে পারে যে এখন কিছু করতে হবে। তারপর সে তার কাছে রাখা গিটারটি ব্যবহার করে, যা রূপার তৈরি ছিল, এবং রেমিকের মাথায় আক্রমণ করে। একই সময় স্মোকও তার ভাই স্ট্যাককে মেরে ফেলে, আর অবশেষে রেমিকের বুকে কাঠের লাঠি ঢুকিয়ে দেয়। যখন সূর্য ওঠে, তখন রেমিকের সাথে যত ভ্যাম্পায়ার ছিল সবাই রোদে পুড়ে শেষ হয়ে যায়।
এখন স্মোক বুঝতে পারে যে হগউড তার লোকদের নিয়ে এখানে আসতে চলেছে, তাই সে স্যামিকে তাড়াতাড়ি পালাতে বলে এবং নিজে অস্ত্র প্রস্তুত করে। যেই হগউড এবং তার লোকেরা সেখানে পৌঁছায়, স্মোক তাদের সবাইকে থমসন সাবমেশিন গান এবং গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয়। একই সময় অ্যানির আত্মাও দেখা যায়, যে তার বাচ্চার সাথে ছিল, মানে স্মোক অবশেষে তার পরিবারের সাথে মিলিত হয়। কিন্তু সেই লড়াইয়ের সময় সে গুলিবিদ্ধ হয়েছিল এবং সেও সেখানেই মারা যায়। অন্যদিকে স্যামি চার্চে ফিরে যায় এবং তার বাবা তাকে বলে যে মিউজিক বাজানো পাপ। কিন্তু স্যামি নিজের সিদ্ধান্ত নিয়ে নেয়। সে মিউজিককে বেছে নেয় এবং চার্চ ছেড়ে চলে যায়। এবার গল্প 60 বছর পর 1992 সালে চলে যায়, যেখানে স্যামি এখন বৃদ্ধ হয়ে গেছে। একটি পারফরম্যান্সের পর সে স্ট্যাক এবং মেরির সাথে দেখা করে, যাদের এখনও তরুণ দেখাচ্ছিল। স্ট্যাক তাকে জানায় যে সেই রাতে তার ভাই স্মোক তাকে একটি শর্তে জীবিত ছেড়েছিল, যে সে কখনো স্যামিকে মারবে না এবং তাকে শান্তিতে বাঁচতে দেবে। এখানে স্ট্যাকের মনে হয় যে স্যামির কাছে আর বেশি সময় নেই, তাই সে তাকে আবার প্রস্তাব দেয়। সে বলে যে যদি সে চায় তবে সে দীর্ঘ জীবন বাঁচতে পারে এবং তার মিউজিকও চিরকাল জীবিত থাকবে। কিন্তু স্যামি বলে যে সে ইতিমধ্যেই তার জীবন ভালোভাবে কাটিয়েছে এবং এখন তার যাওয়ার সময় হয়েছে। তারপর সে স্ট্যাক এবং মেরির জন্য তার শেষ গানটি বাজায়। যখন স্ট্যাক এবং মেরি সেখান থেকে যেতে লাগে, তখন স্যামি বলে যে আজও তার সেই রাতের দুঃস্বপ্ন চোখে ভাসে, কিন্তু সেই রাতে সে কিছু ভালো মুহূর্তও কাটিয়েছিল। স্ট্যাক বলে যে সে সেই রাতে তার ভাইকে শেষবার দেখেছিল এবং রোদকেও। আর এর সাথেই সিনার্স মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, চেষ্টা করলাম খুব অল্প সময়ের মধ্যে মুভির মূল বিষয়গুলো তুলে ধরার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সামান্য বিনোদন পেয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। ধন্যবাদ।